বাইরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম টপে আমরা দাঁড়ায় আছি এই মুহূর্তে। দেখেন একদম টপ, এটা একটা খুব লম্বা একটা দুর্গ, টাওয়ার মতো। সম্ভবত এখানে সেই রাজবাড়ির সেনারা থাকতেন, কিংবা রাজবাড়ি থেকে যে ধরনের সেনারা বাড়ি পাহারা দিয়ে থাকতেন তাদের কোনো একটা ব্যক্তি এখান থেকেই বাড়িটা তত্ত্বাবধান করতেন। কিন্তু ইটস সো রিক্স, আমি চেষ্টা করছি। দেখেন খুবই পাশ দিয়ে, এখানে কোনো রাস্তা নেই, এখানে কোনো রাস্তা নেই। ছোট্ট একটা ঢিপির করে আমি দাঁড়ায় আসছি। ওই পাশ দিয়ে আমি কিন্তু এখন ওই পারে যাওয়ার চেষ্টা করছি। এটা খুবই রিস্ক, আমি এসে গেছি। চেষ্টা করবো এখান থেকে জাম্প করার। খুবই পুরোনো বিল্ডিং, ভেঙে যেতে পারে। এই যে দেখুন, আমি কিন্তু উপর থেকে জাম্প করলাম, উপর থেকে। তো এখানে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে প্রত্যেকটা বিল্ডিং অ্যাডজাস্টেড, যাতায়াত করা যাবে, আসা যাবে। কিন্তু বর্তমানে ধ্বংস হয়ে যাওয়ার কারণে, যেগুলো ভেঙে যাওয়ার কারণে কিন্তু ওইভাবে যোগাযোগ করা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেন আই এম কাম ব্যাক টু ইউ। আপনারা সবাই জানেন আমার বর্তমান অবস্থান নওগাঁ। তো আজকে আমি একটি নওগাঁর বিশেষ প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব, যেটা নওগাঁর সর্বপ্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শনের ভিতরে অন্যতম, এবং যেটি আসলে নওগাঁ জেলা ঘিরে অনেক বড় একটি ইতিহাসের অংশ। সেই জায়গাটার নাম হচ্ছে দুবলহাটি যে রাজবাড়ি। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এখন সেই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো এই রাজবাড়িটা এখন আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। এই রাজবাড়ির ব্যাপারে কিছু অথেন্টিক ইনফরমেশন এবং রাজবাড়ির ব্যাপারে কিছু সলিড ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে বলে রাখি যে এই যে রাজবাড়িটা বর্তমান কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত, এবং এই রাজবাড়ির যেই ব্যানার, সেই ব্যানারে কিন্তু দেওয়া আছে যে এখানে যিনি শেষ জমিদার ছিলেন হরনাথ রায়চৌধুরী নামে, উনি কিন্তু সপরিবারে এখান থেকে ভারতবর্ষে চলে যান, এবং তারপর থেকে কিন্তু এই রাজবাড়িটা পরিত্যক্ত। আমি চেষ্টা করব এই রাজবাড়িটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর। তো বরাবরের মতোই আমার এই মিশনে আছে আমার বড় ভাই সনি ভাই। তো আশা করি আমাদের এই অনুসন্ধান আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন চেষ্টা করব এই রাজবাড়িটি ঘুরে রাজবাড়ির কিছু ইতিহাস এবং তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন একদম সেই মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, এবং এখানে আমরা একটা ব্যানার পেয়েছি। যে ব্যানারে কিন্তু এই বাড়ি সম্পর্কে একটা বৃত্তান্ত দেওয়া আছে। যেখানে লেখা আছে দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায়চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে। তো এখান থেকে আপনাদেরকে কিছু অংশ আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখুন এই সেই আর্কিটেক্টসগুলো, যেগুলো কিন্তু সেই প্রাচীন সময়ে, আজ থেকে 200 বছর আগের কিন্তু নির্মাণ, যেটি 18 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এখন আমরা এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করব, এবং একাধিকবারে প্রবেশ করার পরে এই রাজবাড়ির ব্যাপারে কিছু তথ্য এবং ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে এইখান থেকে বাইরের যে অংশগুলো, সেই অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিস ইজ সো ওল্ড অ্যান্ড ইটস লুক লাইক 200 ইয়ার্স ওল্ড। 200 বছরের সেই প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে এইটাই কিন্তু সেই রাজবাড়ির বাইরের জায়গাটা, এবং সেই আর্কিটেকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরনো রাজবাড়ির সামনের জায়গাটা। তো আমি জাস্ট আপনাদেরকে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমান কী অবস্থায় আছে এই রাজবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাজবাড়ি, যে রাজবাড়িটি প্রায় 18 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল, এবং এই রাজবাড়ির নির্মাণের ক্ষেত্রে কিন্তু বিশাল এক ইতিহাস লুকিয়ে আছে, এবং অনেক গল্প লুকিয়ে আছে, যে গল্পগুলো আসলে অনেকেরই বিশ্বাস হয়, অনেকের হয় না। তো সেই ইতিহাস আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো। তার আগে শুধু চেষ্টা করছি যে এই রাজবাড়ির ফ্রন্ট যে গেটটা, মেন যে গেটটা, সেই গেটটা আপনাদেরকে দেখানো। সো আপনারা দেখতে পাচ্ছেন সেই আর্কিটেক্টসগুলো, যেটা সেই 200 বছরের আগে, সেই নকশাগুলো কিন্তু এখনও খুব সুন্দরভাবে, জাঁকজমকভাবে কিন্তু বিল্ডিংয়ের সাথে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সেই অংশ এখন সম্পূর্ণ কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রাজবাড়িটি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই রাজবাড়িটি, দুবলহাটি রাজবাড়ি যাকে বলা হয়। এই যে এই সেই দুবলহাটি রাজবাড়ি, এবং এই রাজবাড়ির যে মেন গেটটা ছিল, সেই মেন গেটটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে মেন গেটটা এখন বর্তমান অনেকটা বন্ধ অবস্থায় পড়ে আছে, আর আগের মতো সচল হয় না। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই মেন গেট।
তখন এই রাজবাড়ির ভিতরে আমি ঢুকবো এই ছোট্ট গেটটা দিয়েই। জাস্ট একটা এক্সপ্লোর দেখেন, গেটটা শুধু দেখেন, এই ছোট জায়গা দিয়ে কিন্তু আমি ঢুকবো। আমি জানি না এটা ভাঙা আছে। আমার সাথে সনি ভাইও কিন্তু এই ভাঙা পাল্লা দিয়ে ঢুকতেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দুবলহাটি রাজবাড়ি। দেখেন বর্তমান অবস্থা দেখেন ভিতরে। আমরা প্রত্যেকটা ভবনেই যাব এবং সেই ভবনগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করব এবং আপনাকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল গম্বুজ দেখা যাচ্ছে। তো সেই গম্বুজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমি এখন সেই গম্বুজে প্রবেশ করছি। আপনারা দেখেন যে জায়গাগুলো কিন্তু এখন সব ঝোপঝাপে পরিণত হয়েছে এবং বর্তমান যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারগুলো কিন্তু অনেকটা এখন ধ্বংস হয়ে গেছে। কারণ সেই সময়টার যে নির্মাণ, সেই নির্মাণটার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন যে ছাদগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে গেছে এবং এগুলো দেখে মনে হচ্ছে সেই ইটের সমন্বয়ে চুনা দিয়ে কিন্তু নির্মাণ করা। এবং সেই রেলপাতের মতো অনেক বড় বড় লোহা দেখতে পাচ্ছেন যেগুলো সাপোর্টেড ঢালাই ছিল। এবং এবং এই সিঁড়ি, এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে এবং এখানে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। সম্ভবত এটা সুড়ঙ্গই হবে। আমি চেষ্টা করবো একটু ফ্ল্যাশ লাইটটা দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুড়ঙ্গ মতো রাস্তা, যেটা এখন বন্ধ হয়ে আছে। এবং এই যে সিঁড়িটাও অনেকটা সেই সুড়ঙ্গ মতো। তো এই সিঁড়ি দিয়ে এখন আমি উপরে যাচ্ছি, দুর্গটার উপরে যাচ্ছি, যে আপনাদেরকে রাজবাড়িটি দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে পড়ছি এবং এই যে এখন সেই দুর্গটার ভিতরে আমরা ঢুকে পড়ছি অনেকটা। তো জানি না কত দূর যাওয়া যাবে এই দুর্গর, তবে আমরা চেষ্টা করছি যতটুকু পারি এই দুর্গর অবস্থানে উঠে আপনাদেরকে অ্যাটলিস্ট এই দুর্গটা দেখানোর। তো এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু এখানেই ভেঙে গেছে, আর নেই। তো এই হচ্ছে সেই দুর্গ রাজবাড়ির। এবং এই যে এই দুর্গ থেকে কিন্তু রাজবাড়ির অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি। এবং বাইরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুর্গ একদম টপে আমরা দাঁড়ায় আছি এই মুহূর্তে। দেখেন একদম টপ। এটা একটা খুব লম্বা একটা দুর্গ, টাওয়ার মতো। সম্ভবত এখানে সেই রাজবাড়ির সেনারা থাকতেন, কিংবা রাজবাড়ি থেকে যে ধরনের সেনারা বাড়ি পাহারা দিয়ে থাকতেন তাদের কোনো একটা ব্যক্তি এখান থেকেই বাড়িটা তত্ত্বাবধান করতেন জমিদারের পক্ষ থেকে। তখন আমরা এই দুর্গ থেকে সরাসরি রাজবাড়ির বিভিন্ন যেই ভবনগুলো আছে সেই ভবনে প্রবেশ করব এবং এটার ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রাজবাড়ির সেই বৈঠকখানাতে আমরা এখন আছি। এখানে বৃষ্টির পানিতে এখন অনেকটা সেই ছোট একটা পুকুর মনে হচ্ছে। তো আমরা আবার সেই সামনের জায়গায় চলে আসছি। তো এই রাজবাড়ির ইতিহাস বলতে স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন এবং তিনি দিগলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে বসবাসের জন্য এখানে আসেন। এবং তিনি বর্তমানে কিন্তু এই নদীর কোনো অস্তিত্ব নেই। এবং তিনি যখন এখানে আসেন প্রায় প্রতি রাতেই তিনি কিন্তু স্বপ্ন দেখতেন তাকে যেন কেউ বলছে যে তুই এখানে নৌকা বেঁধেছিস, সেখানে জলের নিচে রাজরাজশাহী দেবীর প্রতিমার আছে। তো তিনি তার ভিতরে অনেক সন্দেহ জাগে এবং পরবর্তীতে তিনি সেই জায়গায় কিন্তু যায় এবং সত্যি সেই নদী থেকে একটি মূর্তি আবিষ্কার করেন, যে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ি। এবং তিনি যখন মূর্তিটা আবিষ্কার করার পরে কিন্তু তিনার সেই ব্যবসায় লাভবান হয় এবং সেই ব্যবসা লাভবান হওয়ার পরেও কিন্তু সেই ব্যবসায়িক টাকা দিয়ে কিন্তু এই বাড়িটা তিনি নির্মাণ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে সেই রাজবাড়ি এবং দুর্দান্ত একটা পরিবেশ। এই যে সেই পুরনো নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই আর্কিটেক্টসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন রাজবাড়ির 2 তলাতে আছি এবং প্রত্যেকটা ভবনের সাথেই কিন্তু প্রত্যেকটা ভবন কিন্তু সম্পর্কিত, সংযুক্ত। এবং আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে এই যে দেখুন আপনারা, এই হচ্ছে অবস্থা। আমরা চেষ্টা করব
এই নকশার পাশ দিয়ে যে এই রাজবাড়িটা ওই পাটটা যাবার, যেটা সো রিক্স। তারপর আমি চেষ্টা করছি, দেখেন খুবই পাশ দিয়ে, এখানে কোনো রাস্তা নাই, এখানে কোনো রাস্তা নাই, ছোট্ট একটা ঢিপির উপরে আমি দাঁড়ায় আছি। এই পাশ দিয়েই আমি কিন্তু এখন ওই পারে যাওয়ার চেষ্টা করছি। এটা খুবই রিস্ক এবং আমি এসে গেছি। সো ফাইনালি এখান থেকে ওই পারটা যাবার মতো কোনো পরিবেশ নেই। তো আপনারা এই সাইডে একটা বিল্ডিং ভবন দেখতে পাচ্ছেন। সো এই যে এটা কিন্তু সেই নকশা, সেই ডিজাইন, যেটা রাজবাড়ি প্রবেশের শুরুতেই এই ডিজাইনটা আপনারা দেখতে পাবেন, যেটা সেই 200 বছর পুরনো সেই ডিজাইনে, যে আমি ডিজাইনটা কিন্তু ধরে আছি। তো এখন এই দিক দিয়ে আমি যাব, আবার ফিরে যাব। সো রিস্কি ফর মি। তো এই যে সেই নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা বেয়ে কিন্তু আমি ওপারে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট সামনে রাস্তাটা ছিল না। তো এখন এখান থেকে অন্য যে ভবনগুলো, সেই ভবনে যাওয়ার আমি চেষ্টা করবো। এটা অনেক বড় একটা রাজবাড়ি, যে রাজবাড়ি আসলে এক্সপ্লোর করতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমি চেষ্টা করব যতটা কম সময়ে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানো যেতে পারে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং এটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সেই আর্কিটেকচারগুলো কত ইম্পর্টেন্ট এবং বর্তমান কী অবস্থায় ভাসমান। সেই ডিজাইনগুলো কিন্তু ম্যাক্সিমাম স্ট্রাকচার আর ড্যামেজ। It has been damaged from long time. It's been more than 200 years history in বাংলাদেশ, যেটা বাংলাদেশের ইতিহাসে 200 বছরের এক অবিশ্বাস্য ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে প্রশংসা না করলেই নয়। এই যে দেখুন, এই সেই বিল্ডিংগুলো, সেই ভবনগুলো দেখুন, সেই পুরনো রাজবাড়ি, রাজবাড়ি, যে রাজবাড়ি এখন বর্তমান প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং নানান পর্যটক কিন্তু এখন এখানে আসে এবং এই জায়গাটা তারা এক্সপ্লোর করে থাকে। এই যে দেখুন, আর একটা ভবন পার করে আমরা এদিকে আর একটা ভবন পেয়েছি, এটা একটা ভবন। তো এই ভবনটা এখন অনেকটা পরিত্যক্ত, এখানে আসলে দেখানোর মতো কিছুই নেই, এখানে প্রবেশ করার মতো পরিবেশ নেই। এখানে আমরা একটা সেই দরজা মতো দেখতে পাচ্ছি এবং কিছু নকশা দেখতে পাচ্ছি, এবং আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা দেওয়ালের সাথে কিন্তু এক ধরনের বিশেষ নকশা, পুরনো সেই নকশার সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। তো রাজবাড়ির শেষ প্রান্তে আরও কিছু ভবন আমরা দেখতে পাচ্ছি, বিল্ডিং। তো সেই ভবনগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে সেই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ভবন কিন্তু এখানে আছে। এই যে এখানে একটা ভবন, ওখানে একটা ভবন। তো আমি প্রবেশ করছি এদিকে, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন সেই জায়গাগুলো, রুমগুলো কিন্তু সব ভেঙে গেছে, সব রুম কিন্তু এখন ভেঙে গেছে, উপরের ফ্লোরগুলো ভেঙে গেছে, এবং জায়গাগুলো দেখুন, লুক এট দ্য প্লেস, মানে সেই সিক্রেট গোপন রুম মতো মনে হচ্ছে। দেখেন রুমগুলোর বর্তমান যে অবস্থা দেখে আসলে শরীরে আতঙ্ক শুরু হয়ে যাবে এমন একটা অবস্থা। তো এই যে দেখুন, এই হচ্ছে অবস্থা বর্তমান, এই কিন্তু অবস্থা বিভিন্ন অলিগলি। এবং এই রাজবাড়ির শেষের দিকে কিন্তু বিশাল একটা কলা বাগান আমরা আবিষ্কার করতে পারলাম, এবং ওইখানে কি কুয়া, ওইটা এখানে একটা কুয়া আছে, এই রাজবাড়ির একটা কুয়া। তো কুয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেটা একবার রাজবাড়ির শেষের দিকে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই পানির কূপ ছিল, কুয়া ছিল, এবং এখান থেকে সে রাজবাড়ির পানিগুলো সংগ্রহ করা হতো, রাজবাড়ির লোকজন এই পানিগুলো পান করে থাকতো। তো এখন আমি চেষ্টা করব যে একবারে এই রাজবাড়ির বিল্ডিংয়ের উপরে উঠে পুরো বিল্ডিংটা আপনাদের সামনে তুলে ধরার। তার আগে এই শেষের পর্যায়ে, এইটাই কিন্তু রাজবাড়ির শেষের অংশ বর্তমান, এরপরে কিন্তু আর কোনো বিল্ডিং নেই, এটা দেখাই, এটাই কিন্তু শেষ ভবন, এবং এর পেছনে দেখেন আর কোনো ভবন নেই। তো এই ভবনের বর্তমান অবস্থা খুবই খারাপ, সিঁড়িগুলো সব ভেঙে গিয়েছে। এবং এই রাজবাড়ি নিয়ে কিন্তু একটা তর্ক আছে, যে আপনাদেরকে বললাম যে রঘুনাথ নামে একজন লোক যে গুড়ের ব্যবসা করতো, লবণের ব্যবসা করতো, ইতিহাসে এসেছে তিনি এই জায়গাটা বানিয়েছিলেন। বাট আবার অনেক ঐতিহাসিকরা মনে করেন যে এই জায়গাটা কিন্তু
আর একজন জমিদার যে হচ্ছে জগৎরাম নামে একজন লোক, তার হাতে প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রায় 1800 শতাব্দীতে। এবং এটা বাণিজ্যিক উপলক্ষে দুবলহাটির কাছেই কিন্তু গ্রামে এসে মানুষজন এখানে বসবাস যখন করে তখন এই জায়গাটা তৈরি করে। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা 1892 সালে এর জমিদারির প্রথা বিলুপ্তি হয়, যেটা আমরা আপনাদের সামনে সাইনবোর্ডে দেখিয়েছিলাম। এবং বিলুপ্তির মধ্য দিয়েই কিন্তু এই জায়গাটার জমিদারিত্ব শেষ হয়। দেখেন আমরা এখন শেষ ভবনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা চেষ্টা করব যে একবারে টপে ওঠা, বিল্ডিংয়ের উপরে উঠে আপনাদেরকে দেখানোর। আমি যদি আরেকবার আপনাদেরকে বলি, স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। আপনারা দেখেন এই সিঁড়িটা, লোকালটা সিঁড়ি, তো সেই অবস্থা খুবই খারাপ। তো তিনি দিগলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে, মানে নৌকা দিয়ে কিন্তু বিলের মধ্য দিয়ে এখানে আসেন। বর্তমান সেই বিলের কিংবা সেই নদীর কোনো অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন, তাকে কে যেন বলছে, তুই এখানে নৌকা বেঁধেছিস, সেখানে জলের নিচে রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপনা করা হচ্ছে সেখান থেকে তুলে স্থাপনা কর। এবং রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজেশ্বরী প্রতিমা আছে। তিনি প্রতিমাটাকে জল থেকে তুলে মাটির দেবীতে তৈরি করে প্রতিষ্ঠা করলেন। তো তিনি যখন প্রতিষ্ঠা করার পরে তার ব্যবসায় ব্যাপক উন্নতি সাধন হয়। এবং তিনি উন্নতির কারণেই কিন্তু ইতিহাসবিদরা মনে করেন যে তার সেই ব্যবসার লাভের অংশ দিয়ে এই জমিদার বাড়িটি তিনি নির্মাণ করেছিলেন। আরেক অন্য ঐতিহাসিকদের মতে দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে এই অঞ্চলে তেমন কোনো সফল ফসল উৎপাদন হতো না হয় ভূমা মহল অজুহাতে দুবলহাটি জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর দিতে সকলকে বাধ্য করত। রঘুনাথের বিত্ত ও বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশ তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে না পেরে নবাব তাকে প্রতি বছরে রাজস্ব হিসাবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। তো এই হচ্ছে সেই রাজবাড়ি, যে রাজবাড়ির জন্য কিন্তু 22 কাহন কই মাছ রাজস্ব আয় কিংবা কর বাংলার নবাবকে দিতে হতো। তো এখন আমরা সবার উপরে এই বিল্ডিংয়ের উপরে উঠে আপনাদেরকে পুরো রাজবাড়ির ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এইখান থেকে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করতে যাচ্ছি। সে রঘুনাথ হোক বা জগৎরাম হোক, যেই হোক না কেন, যেই এই রাজবাড়ি প্রতিষ্ঠা করুক না কেন, এখন সেই রাজবাড়িটি আপনাদেরকে সবার উপর থেকে দেখানোর চেষ্টা করব। সো ইউ ক্যান সি রাইট নাও সেই রঘুনাথ কিংবা জগৎরামের সেই রাজবাড়ির অংশ। এই যে এটা কিন্তু শেষের অংশ। এবং এখন যেখানে আছি সে মিডিল পয়েন্ট, মাঝখানে আমরা আছি। মাঝখানের ট্রামের যে বাড়িগুলো, সেই বাড়িতে আমরা এখন অবস্থান করছি একদম ছাদে, টপ ফ্লোরে। এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেন গেট, যে গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম। এবং আপনাদেরকে আমি একটি দুর্গের কথা বলেছিলাম। তো এখন আমার পিছনে কিন্তু সেই দুর্গটা আপনারা দেখতে পাবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই সেই দুর্গটা, যে দুর্গ থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এই সেই রাজবাড়ি, যে রাজবাড়ির কোনো কিন্তু 22 কাহন কই মাছ কর দিতে হতো। যে রাজবাড়ি নিয়ে অনেক ইতিহাস চর্চা হয়েছে, যে সেই মূর্তি পাওয়া যায়, মূর্তি থেকে তার প্রতিষ্ঠা, সেখান থেকে ব্যবসা লাভ, এবং ব্যবসা লাভ থেকে
সেই টাকার পদোন্নতির কারণে কিন্তু রাজবাড়ি নির্মাণ করা হয়। তো আপনারা এখন সরাসরি সেই রঘুনাথ বা জগৎরামের রাজবাড়িটা দেখতে পাচ্ছেন। তো আমরা একদম টপে আছি। তো এখান থেকে এখন আমরা আবার ফিরে যাব। এদিকে আর একটা অংশ আছে উপরে যাবার, তো চেষ্টা করবো এখান থেকে জাম করা। খুবই পুরোনো বিল্ডিং, ভেঙে যেতে পারে। এই যে দেখুন, আমি কিন্তু এই উপর থেকে জাম করলাম, উপর থেকে। তো এইখানে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে আর প্রত্যেকটা বিল্ডিং অ্যাডজাস্টেড, যাতায়াত করা যাবে, আসা যাবে। কিন্তু বর্তমানে ধ্বংস হয়ে যাওয়ার কারণে, যেগুলো ভেঙে যাওয়ার কারণে কিন্তু ওইভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখানে নানান পর্যটক এসে থাকে প্রতিনিয়তই। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা এই জায়গাটা আবিষ্কার করে থাকেন। তো এটা আর একটা অংশ, উঁচু একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানের সেইটা কিন্তু এখন ভেঙে গিয়েছে, এই দিক দিয়ে নিচে যাওয়া যাবে না। তো আমি আবার সেখানে এই একই রাস্তা দিয়ে ফিরে যাব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে যে কূপটি দেখিয়েছিলাম সেই কূপটি কিন্তু এই জায়গায়, স্পিক উইথ জন। তো সেই কূপটা কিন্তু এই জায়গায়, যে কূপ থেকে কিন্তু বেসিক্যালি মানুষজন পানি, মানে রাজবাড়ির মানুষজন পানিগুলো সংগ্রহ করে থাকতো তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায়। তো এই সেই রাজবাড়ি, যে রাজবাড়ির জন্য কিন্তু 22 কাহন কই মাছ কর দিতে হতো নবাবকে। এবং বাংলার নবাব যখন এই কই মাছ নেওয়া শুরু করে, তারপরে কিন্তু এই রাজবাড়ির জন্য ব্যক্তিবর্গভাবে কোনো আলাদা পয়সা নেননি কর হিসাবে। তখন আমরা আবার এই রাজবাড়ির সামনের দিকে যাব। আমি এখন এই টপ ফ্লোর থেকে নিচে নেমে যাচ্ছি এবং আবার সেই সামনের জায়গায় পৌঁছে যাব। এবং যাওয়ার সময় এবার আপনারা সরাসরি এই রাজবাড়ির ভিউটা আমার পিছন থেকে দেখতে পাবেন। তো রঘুনাথ হোক কিংবা জগৎরাম হোক, যেই হোক না কেন, এই প্রত্নতান্ত্রিক নিদর্শনটা কিন্তু 200 বছরের পুরনো, যেটি সত্যি জাতি কিংবা দশের কাছে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এবং আমরা এখন পর্যন্ত এই ধরনের প্রত্নতান্ত্রিক নিদর্শন যে দেখতে পাচ্ছি কিংবা আমাদের দেশে এখন পর্যন্ত বিদ্যমান, যেটা খুবই বড় একটা ব্যাপার। তো আমি চেষ্টা করেছি এই জমিদার বাড়িটি এক্সপ্লোর করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা জায়গা আপনাদের মাঝে উপস্থাপন করার। তো আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে। এই যে সনি ভাই ওয়েট করতেছিল আমার জন্য, তো আমি খুব ডিটেলে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি বরাবর যেটা আপনাদেরকে বলি যে আমি বাংলাদেশের 64টা জেলায় ভ্রমণ করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা জেলার অথেন্টিক ইনফরমেশন এবং ইতিহাস আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করছি। তো তারই প্রেক্ষিতে বর্তমানে কিন্তু আমি এই নওগাঁতে আছি এবং আমি চেষ্টা করব আগামী কিছুদিন এই নওগাঁয় অবস্থান করে বিশেষ করে প্রত্নতান্ত্রিক যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার। তো যাওয়ার আগে আরেকবার সেই ফ্রন্ট গেটটা দেখে নেন দুবলহাটি রাজবাড়ির, এবং এই যে সেই বাসার সামনে যে ঘাটটা ছিল, সেখান থেকে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট হয়েছিল। তো এই সেই আর্কিটেক্টস নকশা, 200 বছরের পুরনো নকশা, এবং নকশাগুলো স্টিল অ্যালাইভ, এখনও জীবিত অবস্থায় কিন্তু জল করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো হ্যাঁ, আপনারা এখনও দেখতে পাচ্ছেন জল করতেছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমি চাই এগুলো আপনারা শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছিয়ে দেন। বিকজ অফ এই ইতিহাসগুলো আমাদের দেশের সকল মানুষের জানা দরকার। হয়তো বা 50 বছর পরে এই বাড়িটা আর খুঁজে পাওয়া যাবে না। সো আমি চাই যে আপনারা এই ভিডিওটা দেখুন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি নওগাঁ জেলা শেষ করে রাজশাহী বিভাগের আমি কোন জেলায় যাব। ইতিমধ্যে আমি রাজশাহী জেলা, তারপরে আমি চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড কিংবা ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।